নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক, কাল্পনিক গল্প, কবিতা ও রহস্যের জাল দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন রূপকথা। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের 10টা গল্প আপনারা এর আগেই রূপকথায় শুনেছেন। গল্পগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্রতিটা গল্প আপনাদের আশীর্বাদ ও অফুরন্ত ভালোবাসা পেয়েছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আজ তাই আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের 11 পর্বের গল্প ব্রহ্ম রাক্ষস। প্রধান চরিত্রে কালিকাচরণ তান্ত্রিক, অমর, গোপাল, মোহন সেন, গঙ্গাধর চক্রবর্তী, কমলা, হরসুন্দরবাবু, জয়চাঁদ, গ্রামবাসী ও ক্রেতু গ্রামের পুরোহিত। গল্প পাঠে আমি মানে অঙ্কুশ। হরসুন্দরবাবু ও কেতু গ্রামের পুরোহিতের চরিত্রে অরুণব পাল, কমলার চরিত্রে শুভশ্রী ঘোষ, গঙ্গাধর চক্রবর্তী ও মোহন সেনের চরিত্রে সার্থক সরকার, গোপাল ও গ্রামবাসীর চরিত্রে প্রিয়ব্রত প্রামাণিক। এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুরু হচ্ছে কালিকাচরণ তান্ত্রিকের 11 পর্বের গল্প ব্রহ্ম রাক্ষস। সকালে যখন কালিকাচরণের বাড়ি থেকে বেরিয়ে ঠনঠনিয়া কালীবাড়ির পাশ দিয়ে হেঁটে আসছি, তখন দেখি রাজেন্দ্রদেব লেন রাঙা হয়ে উঠেছে রং আর আবিরে। আজ ফাল্গুনী পূর্ণিমা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর 13 পার্বণের শেষ উৎসব হল দোলযাত্রা। কালিকাচরণ বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম এই পূর্ণিমা তিথিতেই হয়েছিল বলে একে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। মনে পড়ে গেল আমার বন্ধু মোহন সেনের কথা। ছোটবেলায় গ্রামে থাকাকালীন সময় দোলের আগের দিন বিকেলটায় গ্রামের সকল ছেলেবুড়ো দল বেঁধে গাছের ডাল, শুকনো নারকেলের পাতা, কাঠ, খড়, ছেঁড়া চটের বস্তা জোগাড় করে সেগুলো দড়ি দিয়ে বেঁধে পুতুলের আকারে মণ্ড বানানো হতো। আর সন্ধে নামলেই তাতে আগুন ধরিয়ে আমরা সমস্বরে বলতাম, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। দোলের সকালটা ঘুম ভাঙত খোল করতাল আর সাদা ধুতি পরনে প্রতিবেশীদের কীর্তনের শব্দে। তারা খই মুরগি বাতাসা ছড়িয়ে গ্রামে গ্রামে পরিক্রমা করত। আমরা সারাটা দিন রং খেলে যখন পুকুরে স্নান করতে যেতাম, তখন দেখতাম কালু কাকা মুখের রং তুলতে ঝামা ঘষছে। সেদিন তাকেও বেশ ফর্সা ফর্সাই দেখাতো। আমি বাড়িতে বসে ছেলেবেলার হারিয়ে যাওয়া দিনগুলোর কথা ভাবছি। ওদিকে তখন বিকেল আর সন্ধ্যের মালা বদল হচ্ছে। তখনই শুনতে পেলাম দরজায় কড়া নাড়ার শব্দ। আমি এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখি হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে মোহন। বললাম, এসো এসো, তোমার কথাই তো ভাবছিলাম। এই বলতেই মোহন আমার সারা মুখে আবির মাখিয়ে আলিঙ্গন করে বলল, তুমি মনে মনে আমার কথা ভেবেছিলে বলেই হয়তো ঈশ্বর আমাকে এখানে টেনে এনেছেন। আর দেরি নয়, এক্ষুনি চলো তোমার গুরুদেবের কাছে, ওনাকে প্রণাম করে আসি। বাড়ি থেকে বেরিয়ে কালিকাচরণের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। পৌঁছে দেখি গোপাল বারান্দার এক কোণে পাতা কাঠের লম্বা বেঞ্চে
হাত পা ছড়িয়ে আরাম করে বসে গরম গরম জিলিপি খাচ্ছে, আর জিলিপির রস হাত বেয়ে গড়িয়ে মেঝেতে ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে। আমাদের আসতে দেখে গোপাল ছুটে গিয়ে ভিতরের ঘরের দরজা বন্ধ করে দিল। এটা বুঝলাম যে আমার আবির মাখা মুখ দেখে সে ভেবেছে তাকে আমরা রং দিতে এসেছি। সেই ভয়ে ব্যাটা নিজেকে লুকিয়েছে। গোপাল ঘরের জানালা দিয়ে উঁকি মেরে বলল, সন্ধ্যের সময় রং দেবেন নাকি? এই নিয়ে সারাদিনে 3 বার স্নান করেছি, আর নয়। রং নয় কো ভাইয়া, দিলেও আবির দিতাম। না না, আজ কারোর কথা বিশ্বাস করা যাবে না। আপনারা বরং বৈঠকখানায় বসুন, আমি পণ্ডিত মশাইকে খবর দিচ্ছি। বৈঠকখানায় ঢুকতেই দেখি কালিকাচরণ তক্তপোষের উপর বসে একটা পুরনো পুঁথি নিয়ে নাড়াচাড়া করছে। আমাদের আসতে দেখে পুঁথিটা প্রণাম করে একপাশে নামিয়ে রেখে বলল, এসো হে, তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। আমরা কালিকাচরণের পায়ে আবির দিয়ে প্রণাম করতেই মোহন বলল, অমর তো আপনার কাছে প্রতিদিনই আসে, কিন্তু আমার তো আশাই হয় না। তাহলে কি করে জানলেন আজ আমি আসব? গত সপ্তাহে তুমি নতুন কাজে যোগদান করেছো, কাজ ভালোই করছো। মনে মনে ঠিকও করেছিলে আজ তুমি আমার কাছে আসবেই। এই কথা শুনে মোহন অবাক চোখে চেয়ে থাকল। কালিকাচরণ হাসি মুখে বলল, তোমরা বসো, আমি আসছি। এই বলে পাশের ঘরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর গোপালকে সঙ্গে করে আবার ফিরল। গোপালের হাতে দুটো কাঁসার থালা, তাতে লাড্ডু আর গরম জিলিপি সাজানো। কালিকাচরণ সেগুলো আমাদের হাতে দিয়ে বলল, নাও, এগুলো খেয়ে নাও। খাওয়া হলে গ্লাসের জল শেষ করে মোহন বলল, পণ্ডিত মশাই, চাঁচরটা কি? দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। অসুর বংশে জন্ম নিলেও পরম ধার্মিক ছিলেন। পিতা যখন পুত্র প্রহ্লাদকে হত্যা করতে বিভিন্নভাবে চেষ্টা করেও বারবার পরাজয়ের মুখ দেখছিল, তখন প্রহ্লাদের পিসি হোলিকা নিজের কোলে প্রহ্লাদকে বসিয়ে জ্বলন্ত আগুনে প্রবেশ করে। কারণ হোলিকা বর পেয়েছিল যে আগুন তার কোনো ক্ষতি করবে না। কিন্তু আগুনে প্রবেশ করা মাত্রই হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়। কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর কৃপায় অক্ষত থেকে যায়। এই প্রথা মেনে আজও দোলের আগের দিন শুকনো গাছের ডালপালা দিয়ে উঁচু করে খাম্বা বানিয়ে তাতে আগুন দেওয়া হয়। একেই বলে হোলিকা দহন বা চাঁচর। বাইরে তখন সন্ধে নেমেছে। গোপাল তার কাজ সেরে চলে যেতেই বললাম, গুরুদেব সকালে বলেছিলেন দোল হচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। এই মহা আনন্দের দিনে শুভ শক্তি সম্বন্ধে একটা ভালো গল্প হোক তবে। কালিকাচরণ মৃদু হেসে বলল, গল্প গল্প তো আমি জানি না। আমার সাধন জীবনের অনেক সত্য ঘটনা আছে, সেগুলো গল্পের মতন শুনতে লাগলেও সবই সত্য। যদি সত্য ঘটনা শুনতে চাও তাহলে বলতে পারি। মোহন বলল, আগে পণ্ডিত মশাই, তাহলে একটা সত্য ঘটনাই বরং শোনান। কালিকাচরণ বলতে শুরু করলো। অনেক বছর আগের কথা। সেবার আমি কুন্তিঘাট থেকে গাজনের মেলা দেখে ফিরছি। যাব নৈহাটি হয়ে শিয়ালদার দিকে। তাই ট্রেন বদলাবার জন্য বসে আছি ব্যান্ডেল স্টেশনে। খোঁজ নিয়ে জেনেছি নৈহাটিগামী ট্রেন আমার আসার কয়েক মিনিট আগেই নাকি
চলে গেছে। পরবর্তী ট্রেন আসতে অনেকটা দেরি, কি আর করা যায়। তাই প্ল্যাটফর্মের একপাশে কৃষ্ণচূড়া গাছের নিচে পাতা কাঠের বেঞ্চে বসে দেখছি দুটো অভিভাবকহীন কুকুরের কার্যকলাপ। তারা ট্রেন যাত্রীদের ফেলে যাওয়া এক পাটি চামড়ার চটি মুখে করে নিজেদের মধ্যে কামড়াকামড়ির লড়াইয়ে মেতেছে। এমন সময় পিঠের পিছন দিক থেকে এক ভদ্র মহিলা ডেকে উঠলেন আমার চেনা নাম ধরে। ভূতনাথ দা গো, ও ভূতনাথ দা। ঘাড় ঘোরাতেই চিনতে পারলাম এ তো আমার গ্রামের মেয়ে কমলা। ছোটবেলায় গ্রামে থাকাকালীন সময় এই মেয়ে খুব ডান পিটে ছিল। মাছ ধরা, গাছে চড়া, এমনকি বর্ষার সময় গুপ্তিপাড়ার ভরা গঙ্গায় ডুব সাঁতার দিয়ে পার হয়ে যাওয়ার ক্ষমতাও তার ছিল। আর ওই ভূতনাথ নামটা ওরই দেওয়া। তাই একবার দেখেই ওকে চিনতে আমার বিন্দুমাত্র অসুবিধা হয়নি। মোহন বলল, আচ্ছা, বাড়ির কেউ ওনাকে শাসন করতো না? কালিকাচরণ চোখ বন্ধ করে বলল, তখনকার দিনে ছিল যৌথ পরিবার। বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে কাজ করতে যেত, আসতো কালে কষে। বাড়ি সামাল দিত দাদু গোছের বয়স্করা। তাই ভয়ঙ্কর কোনো শাসন ছিল না, যথেষ্ট স্বাধীনতা ছিল। তাই দিনের বেশিরভাগটাই হুল্লোড়বাজি করে কাটত। মোহন আবার কি যেন বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে বললাম, গুরুদেব আপনাকে ভূতনাথদা বলে ডাকলো, তারপর কি হলো? কালিকাচরণ আবার গল্পের রাস টেনে ধরে বলতে শুরু করলো। কমলা কাছে আসতেই দেখি তার পিছনে একজন ভদ্রলোক, বয়স ৩০-৩২ হবে, গৌরবর্ণ, খুবই সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরের চেহারা। ধুতি আর ফতুয়া পরনে কাচুমাচু মুখ করে তেড়ে গেল ওই কুকুর দুটোর দিকে। কুকুরগুলো চলে যেতেই লোকটি ওই চামড়ার চটিটা পায়ে গলিয়ে বলল, ইস 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 ইস, নতুন কেনা চুটিটা কিভাবে ছিঁড়েছে। ওটা আর পরা যাবে না, আপনি বরং এদিক পানে আসুন। ওরা দুজনে পাশে এসে দাঁড়াতেই ওদের চোখের দিকে তাকালাম। চোখে মুখে আনন্দের ছাপ থাকলেও এটা বুঝলাম কোনো অজানা কারণে দীর্ঘদিন ধরে এরা বড়ই বিপদগ্রস্ত। তোমরা তো জানো, মিতুমায়ের আশীর্বাদে আমি অন্তরের চক্ষু দিয়ে দেখবার ক্ষমতা অর্জন করেছিলাম। তবে এই ক্ষমতা আমি সব সময় মানুষের কল্যাণে লাগাবার চেষ্টা করেছি। কমলা পরিচয় করিয়ে দিতেই জানলাম তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি তার স্বামী। ভদ্রলোকটি এবার হাত জোর করে বললেন, নমস্কার, আমি গঙ্গাধর চক্রবর্তী। আমার নিবাস দাইহাটে নলাহাটি গ্রামে। কমলার মুখে আপনার কথা শুনেছি, আর ঈশ্বরের কৃপায় আজ আপনার সাথে দেখাও হয়ে গেল। কমলা আপনাকে নিজের দাদারই মতো শ্রদ্ধা করে, তাই দেখতে গেলে আপনি আমার আপনজন। 4 দিন বাদেই আমার একমাত্র কন্যা মায়ার বিবাহ। তাই এই কটা দিন আমার ওখানে থেকে মেয়েটাকে আশীর্বাদপূর্বক বিদায় করে তারপর না হয় ফিরবেন। এই কথা শুনে কমলা বলল, উনি কিন্তু ঠিকই বলেছেন, তুমি কিন্তু না করতে পারবে না ভূতনাথ দা। ওদের দুজনের কথায় এতটাই আপনত্ব ভাব ছিল যে 7-5 না ভেবে বললাম, যাব। গঙ্গাধর খুশি হয়ে বলল, কাটোয়াগামী ট্রেন আসতে এখনো দেরি আছে। আসুন তাহলে ওই চায়ের দোকানটায় বসে ততক্ষণে এক ভার গরম চা খেয়ে নেওয়া যাক। দোকানের সামনে পাতা বেঞ্চে বসতেই দেখলাম কমলার গলায় আর হাতে অনেকগুলো মাদুলি
আর কবচ আঁটুসাঁটু করে বাঁধা। বললাম, ছোটবেলায় তোকে দেখেছি বাড়ির কেউ মাদুলি বা কবচ পরতে দিলে তুই সেগুলো লুকিয়ে গঙ্গার জলে ফেলে দিতিস। এসবে তোর কোনোদিনই বিশ্বাস ছিল না, তাহলে এখন এমন কি ঘটল যে সোনার গহনার বদলে মাদুলি আর কবচকে আঁকড়ে ধরতে হলো? এই কথায় কমলা সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে থাকলো, কিচ্ছুটি বলল না। বুঝলাম কমলা যে মনের জোর থেকে এতদিন এগুলোকে অস্বীকার করে এসেছে, বর্তমানে সেই মনের জোর তার নেই। হেসে বললাম, ভয় নেই। যে ছেলেকে নিয়ে তোমাদের এত ভয়, সেই ছেলে মায়ার কোনো ক্ষতি করতে পারবে না। সঙ্গে সঙ্গে গঙ্গাধর ও কমলার মুখ বিস্ময় আর শ্রদ্ধায় যেন বিহ্বল হয়ে উঠল। আমার পায়ে হাত দিয়ে তারা প্রণাম করল। বললাম, এই সময় তোমাদের ভেঙে পড়লে চলবে না। কি হয়েছিল পুরো ব্যাপারটা আমাকে খুলে বলো, দেখি আমি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। তখনই অল্প বয়সী কালো মতো একটা ছেলে এসে 3টে মাটির ভাঁড়ে গরম চা দিয়ে গেল। গরম চায় চুমুক দিয়ে গঙ্গাধর বলতে শুরু করলো, নলাহাটি গ্রামটা বড়ই অজপাড়া গাঁ। আমাদের 14 পুরুষের বাস ওখানে। দাইহাট স্টেশন থেকে 2 ক্রোশ পথ গরুর গাড়িতে করে গেলে তারপর নলাহাটি গ্রাম আসে। গ্রামের শুরু একটা বড় পার বাঁধানো পুকুরকে ঘিরে। পুকুরের জলটা কালো আর কুচুরিপানায় ভরা হলেও গ্রামের ছেলেবউরা ওইখানেই দিবাসন্ধ্যা স্নান করতে যেত। গ্রামের চারিপাশটা ছোট বড় গাছপালা দিয়ে ভরা। একধারে পাশাপাশি শিব আর কালী মন্দির। কালী মন্দিরে মা বড় ঠাকুরুন কালী মাতা রূপে পূজিত হন। আমি তার নিত্য সেবা করি। গ্রামের মাঝখানে একটা বহু প্রাচীন পাকুর গাছ আছে, সেটাকে ঘিরেই বসত গ্রামের সালিশি সভা। কিন্তু আজ গ্রামের কেউ পুকুর পাড়ে যেতে সাহস করে না। পাকুর গাছের নিচের সালিশি সভাও আর বসে না। গাছের পাখিরা আজ কোথায় যেন হারিয়ে গেছে। মন্দিরে মায়ের মূর্তির মুখ ঘুরে গেছে দেয়ালের দিকে। মা চান না ভক্তদের মুখ দর্শন করতে। গঙ্গাধরকে থামিয়ে দিয়ে বললাম, তুমি তো মায়ের নিত্য সেবা করতে, একবার ভেবে বলো তো, তোমার অজান্তে পুজোর কাজে কোনো ভুল ত্রুটি হয়নি তো? গঙ্গাধর একটু ভেবে বলল, না, আমি সজ্ঞানে কোনো ভুল করেছি বলে তো মনে হয় না। বললাম, বেশ, তারপর বলো। গঙ্গাধর একবার কমলার দিকে তাকিয়ে নিয়ে আবার বলতে শুরু করলো, পূজা করতে গিয়ে যতবার মায়ের মূর্তির কাঠামো ধরে সোজা করে দেয়া হয়, পূজা শেষ হলেই কোনো অলৌকিক শক্তির প্রভাবে তা আবার আগের অবস্থায় ফিরে যায়। এই সব ঘটনার সূত্রপাত হয় 8 মাস আগে। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা। মায়া তখন সবেমাত্র হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। এদিক ওদিক থেকে তখন 2-1টা বিয়ের সম্বন্ধ আসতে শুরু করেছে। এমন সময় বাড়িতে হাজির হলেন আমাদের পাশের কেতুগ্রামের মোড়ল হরসুন্দর ঘোষ মহাশয়। হাত জোর করে বললেন, নমস্কার। আমাকে চেনে না এমন কেউ নেই এই দাইহাটে, তাই নতুন করে আমার পরিচয় দেওয়ার কোনো দরকার আছে বলে তো আমার মনে হয় না। আমি কেতুগ্রামে 10 বিঘা জমির ওপর মায়ের মন্দির নির্মাণ করছি। কাজ প্রায় শেষের দিকে শুনেছি। আপনি নিষ্ঠার সাথে মা বড় ঠাকুরনের নিত্য সেবা করেন, তাই গ্রামের সকলের অনুরোধ যে কেতুগ্রামের নবনির্মিত মন্দিরের পুজোর দায়িত্বটা যেন আপনাকেই দেওয়া হয়। প্রথমে আমি সকলের বিপক্ষে দাঁড়িয়ে ঠিক করেছিলাম যে দায়িত্বটা অন্য কাউকে দেব,
কিন্তু আমার একমাত্র ছেলে জয়চাঁদের মুখের দিকে চেয়ে আপনার কাছে আসতেই হলো। জয়চাঁদ আপনার মেয়েকে বড়ই ভালোবাসে, তাই আমি চাই মায়াকে ঘোষবাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে। সেখানেও রানী হয়ে থাকবে। একধারে মায়ার বিয়ে, অপরদিকে আপনি বড় মন্দিরের পুরোহিত। এই মন্দিরে কত টাকা আপনি দক্ষিণা পান, ওখানে পুরো মন্দিরটাই আপনার। জাতপাত নিয়ে ভাববেন না, ওসব আমি দেখে নেব। এই কথা শুনে পাশের ঘর থেকে কমলা বেরিয়ে এসে বলল, আপনার সব কথা আমি শুনেছি। একটা কথা আপনাকে স্পষ্ট করে জানিয়ে রাখছি, আমার মেয়ের বিয়ে ওই বাড়িতে হবে না। আর উনিও মা ঠাকুরনের মন্দির ছেড়ে কোথাও যাবেন না। তাই আপনি এবার আসতে পারেন। সেদিন হরসুন্দরবাবু চলে গেলেও পরদিন তার ছেলে জয়চাঁদ আমাদের কাছে এসে বাবার এনেহ ব্যবহারে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিল। আমাদের মনে জমে থাকা রাগটাও ধীরে ধীরে মুছে গেল। এইভাবে 2 মাস কেটে গেল। হঠাৎ একদিন গ্রামে শুরু হলো এক নতুন বিপদ। যাদের বাড়িতে অবিবাহিত মেয়েরা আছে, শুধু সেই বাড়ির মেয়েরাই অমাবস্যার গভীর রাতে কোনো অশুভ শক্তির টানে আকৃষ্ট হয়। শরীরে সিঁদুর মেখে কোনো অজানা ঠিকানায় চলে যায়। পরদিন ভোরের আলো ফুটলে সেই মেয়ের মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায় ওই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা পাকুর গাছের ডালে বা পুকুরের পাড়ে। প্রাণের ভয়ে গ্রামের মানুষ নিজের ভিটে বাড়ি ছেড়ে পালাতে থাকে। তখন একদিন হরসুন্দরবাবু এক পুরোহিতকে সঙ্গে করে গ্রামে আসেন। পুরোহিত মশাই বিধান দেন, নলাহাটি গ্রামে অমঙ্গলের ছায়া নেমেছে। মা বড় ঠাকুরন কুপিত হয়েছেন, না হলে নলাহাটি গ্রামের এই দুর্দশা হতে পারে না। এখন উপায় একটাই, কেতুগ্রামের মন্দিরে পুজো দেয়া আর এই বিপদ থেকে নিস্তার পাওয়া। তারপর থেকে দিন দিন মা বড় ঠাকুরনের মন্দিরের ভক্তের সংখ্যা কমতে শুরু করলো। মায়ের মূর্তি ঘুরে গেল। তখন আমি মায়ার কথা ভেবে হবিবপুরের এক বাবার আশ্রমে গিয়ে পৌঁছালাম। তিনি বললেন মায়ার বিবাহ যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দিতে। মায়ার উপর জয়চাঁদের কুনজর পড়েছে, আর কমলার হাতে এই তাবিজ আর এই মাদুলি দিয়ে বললেন যতদিন মেয়ের বিয়ে না হচ্ছে ততদিন এগুলো শরীরে ধারণ করে রাখতে হবে। তাই কমলার গলায় ও হাতে ওইসব দেখছেন। যেদিন মায়ার পাকা কথা হলো সেই দিন মাঝরাতে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। নেহাত কমলার চোখে পড়ে যায়, মেয়েটা প্রাণে বেঁচে গেল। কমলার গলার মাদুলি কাজ করেছে। এতটা বলে গঙ্গাধর চুপ করল। বললাম, সেদিন মাঝরাতে মায়াকে যে অশুভ শক্তির বাঁধনে বেঁধেছিল তার কাছে মাদুলি কবচ কিছুই না। তোমাদের উপর মায়ের কৃপাদৃষ্টি ছিল, তাই সেদিন মায়ার কোনো ক্ষতি হয়নি। এই কথা শুনে কমলা ক্ষিপ্র হস্তে নিজের গলা থেকে মাদুলিগুলো এক টানে খুলে ফেলে সেগুলো টেবিলের উপর রেখে দিল। এই দেখে গঙ্গাধর কমলার কাঁধ ধরে ঝাঁকিয়ে দিয়ে বলল, তুমি কি অনর্থ করলে? আজ বাদে কাল মেয়েটার বিয়ে, যদি ওর কোনো বিপদ হয় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে তো? ঠিক করলাম। গঙ্গাধরের মনে যে হতাশ আর ভীত ভাব জন্মেছে তা প্রথমে দূর করে ওর মনকে শক্ত করে তুলতে হবে, না হলে অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না সে। তাই বললাম, কমলা তো ঠিকই করেছে। সমস্ত ভয় থেকে নিজেকে মুক্ত করে আজ এই বিপদের দিনে সে ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। তুমি নিশ্চয়ই জানো মায়ের মন্দিরের বাইরে যে কুকুরটা শুয়ে থাকে, মন্দিরকে জড়িয়ে
যে গাছটা বেড়ে ওঠে, যে পাখি আঁধার নামলে মন্দিরে এসে আশ্রয় নেয়, তাদের কখনো কেউ ক্ষতি করতে পারে না, কারণ মা অদৃশ্য এক গণ্ডি কেটে তাদের সর্বদা রক্ষা করে। তুমি তো এতদিন আড়ম্বর করে মা বড় ঠাকুরুনের নিত্য সেবা করলে, তাও মায়ের উপর বিশ্বাস রাখতে পারলে না। এই কথায় গঙ্গাধর মাথা নিচু করে বলল, বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। তখনই ট্রেনের শব্দ কানে এলো। কমলা টেবিলের উপর থেকে মাদুলিগুলো তুলে নিয়ে বলল, ওই বুঝি আমাদের ট্রেন এসে পড়েছে। কাটোয়া রেলপথে একটি ছোট্ট গ্রাম্য স্টেশন দাইহাট। সেখানে পৌঁছাতেই দেখলাম স্টেশনের পিছনে ফাঁকা মাঠ, তার মধ্যে দিয়ে ধুলো ভরা মেঠো পথ এঁকে বেঁকে বহু দূরে গাছে ঘেরা সবুজে গিয়ে মিলিয়ে গেছে। একটা গরুর গাড়িতে চেপে বসতেই সেটা নলাহাটি গ্রামের দিকে এগোতে লাগলো। কিছু দূর এগোতেই অদ্ভুত গুমোট ভাব অনুভব করলাম। কোনোখানে একটুও হাওয়া নেই, আকাশে জমেছে কালো মেঘের রাশ। ঝড় বৃষ্টির লক্ষণ ফুটে উঠছে চারিধারে। গঙ্গাধর বলল, তাড়াতাড়ি চলুন, দুর্যোগ নামার আগে আমাদের পৌঁছতে হবে যে। একটা মিটার গেজের ছোট্ট লাইন পেরোতেই যে জায়গাটা পড়ল, সেখানে রেলের চারপাশটা কোয়ার্টার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। গরুর গাড়ি ছুটে চলেছে। এইভাবে বেশ কিছুটা পথ এগোনোর পর হঠাৎ আমার চোখ পড়ল চালকের দিকে। চালক পাশে বা পিছনে একবারও দৃষ্টিপাত না করে মৌনভাবে বসে আছে। আমার হঠাৎ কেমন যেন মনে হলো সামনে বড় বিপদ আসতে চলেছে। তাই মায়ের নাম নিয়ে বললাম, ওহে, গাড়ি থামাও। আরও কিছুটা এগিয়ে গাড়ি থামলো। চারিদিকে চেয়ে দেখলাম সামনে পিছনে ফাঁকা মাঠ। আশেপাশে 2-3 মাইলের মধ্যে জনমানুষের বসতি নেই। কেমন আশ্চর্য সৃষ্টি ছাড়া জায়গা। কমলা বলল, আমরা কোথায় যাচ্ছি? এই পথ তো গ্রামে যাওয়ার নয়, আমরা পথ হারাইনি তো? আরে এই তো, আরে এটা তো শ্মশানে যাওয়ার পথ। কি মশাই, আপনি কি নেশা ভাঙ করেছেন? চালকটি হতভম্বের মতন চেয়ে থেকে কাঁপা কাঁপা গলায় বলল, না, মানে এখানে কিভাবে? মনে হলো এই জায়গায় বেশিক্ষণ থাকলে সম্ভব অসম্ভব কত কি যে ঘটতে পারে। তাই গরু দুটোর সামনের পায়ে লাল সুতো বেঁধে দিয়ে বললাম, ভয় নেই, বিপদ কেটে গেছে। আপনি গাড়ি ঘুরিয়ে গ্রামের দিকে চলুন। গরুর গাড়ি আবার চলতে শুরু করলো। দেখলাম আকাশের কালো মেঘ কেটে সূর্য তখন পশ্চিমে হেলেছে। আমাদের গাড়ির ছায়া মাঠে লম্বা হয়ে পড়ছে। এক সময় মাঠের সীমানা ছোট হয়ে গাছের ছায়ায় ঘেরা নলহাটি গ্রামে এসে পৌঁছালাম। গ্রামের মাটিতে পা রাখতেই আমার মনের অস্থির ভাব বুঝিয়ে দিল আমার আগমনে জায়গাটাতে কোনো অশুভ বা অপ্রাকৃতিক শক্তির আবেশ ঘটেছে। চারিদিকের বাতাস যেন থমকে দাঁড়িয়ে গেছে। একপাশে পাড় বাঁধানো নিস্তব্ধ নির্জন রহস্যময় পুকুর,
তার চারদিক ঘিরে আকাশ পর্যন্ত উঠে গেছে ধোঁয়াচ্ছন্ন ধূসরতার এক চাদর। হঠাৎ খেয়াল হলো একটা বছর আষ্টিকের ফুটফুটে ছেলে তার মার হাত ছাড়িয়ে পুকুরের দিকে ছুটে যাচ্ছে। কমলা সেই দেখে ছেলেটিকে ধরতে এগিয়ে গেল। বললাম, কমলা দাঁড়া, ওদিকে যাস না। কিন্তু কমলা আমার কথায় কান না দিয়ে ছেলেটিকে ধরতে মরিয়া হয়ে পুকুরে সিঁড়ি ভাঙতে লাগলো। আর তখনই চারিপাশ থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। চোখ পড়ল পুকুরের উপর জমে থাকা ধোঁয়াচ্ছন্ন ধূসরতার দিকে। সেখানে কি যেন একটা নড়তে শুরু করেছে। মানুষ না অন্য কিছু। আমি কমলার হাত টেনে ধরতেই হঠাৎ চারপাশে শুকনো গাছের ডালপালা ধুলোর সাথে মিশে সাপের ভঙ্গিতে ঘোরপাক খেয়ে আমাদের জড়িয়ে ধরল। চোখে মুখে ধুলো ঢুকে আমাকে বারবার বিব্রত করার চেষ্টা করতে লাগলো। আমি তখন বুঝতে পেরেছি পুকুরের উপর জমে থাকা ধোঁয়াচ্ছন্ন ধূসরতার মধ্যে যে অশুভ শক্তি নড়ছিল সে প্রাণপণ চেষ্টা করছে আমার হাত ছাড়িয়ে কমলাকে টেনে নিয়ে যেতে। আমি মৃত্যু পাগলির দেওয়া মন্ত্র উচ্চারণ করতে লাগলাম, কিন্তু অবাক হলাম এটা ভেবে সেই মন্ত্রের প্রভাব তাকে ছুঁয়েও যাচ্ছে না। কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থমকে দাঁড়িয়ে গেল। দেখলাম কমলা অজ্ঞান হয়ে আমার পায়ের কাছে পড়ে আছে। ওদিকে তখন পুকুরের সিঁড়ি ছাপিয়ে গেছে গ্রামের মানুষে। সবারই চোখে মুখে আতঙ্কের ঢেউ। গঙ্গাধর ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, আপনার জন্যই আজ কমলা বেঁচে গেল। বললাম, তাড়াতাড়ি কমলাকে মায়ের মন্দিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। জায়গাটা মোটেও সুবিধার নয়। যে কোনো মুহূর্তে আবার বিপদ আসতে পারে। এতটা বলে কালিকাচরণ জল খাওয়ার জন্য থামল। হাত বাড়িয়ে ঢাকা দেওয়া ঘটির জলটা শেষ করল। ত্রিশূলের সামনে জ্বলন্ত প্রদীপের সলতেটা একটু এগিয়ে দিল। তাতে ঘরটা আগের চেয়ে আরও বেশি আলোকিত হলো। মোহন বলল, আচ্ছা পণ্ডিত মশাই, গ্রামে ঢুকতেই যে ছেলেটি পুকুরের দিকে ছুটে গেল, ওর কি হলো? আপনাদের ভুল পথে টেনে নিয়ে যাওয়া, মন্ত্রের প্রভাবে কাজ না করা, এসবের পিছনে কি কারণ ছিল? শুনবে এসবের পিছনে কি ছিল? তাহলে বলি শোনো। ব্রহ্ম রাক্ষস প্রকৃতির এমন এক প্রেত শক্তি যাকে কোনো শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। কারণ তন্ত্রমন্ত্রের সমস্ত জ্ঞান তার জানা। ধরো কোনো সাধক যদি কালভৈরবের সাধনায় সিদ্ধি লাভ করে থাকে, আর ওই ব্রহ্ম রাক্ষস যদি সেই একই সাধনায় সিদ্ধি পেয়ে থাকে, তাহলে তার শক্তি মৃত্যুর পরেও প্রকৃতির পঞ্চতত্ত্বে সংরক্ষিত থাকে। যে মন্ত্র উচ্চারণ করে সাধক প্রেতকে দমন করতে চাইছে, সেই একই মন্ত্র মৃত্যুর পরেও সেই প্রেত উচ্চারণ করে সাধকের শক্তিকে নষ্ট করে দিতে পারে। এ কেমন প্রেত শক্তি যার এত ক্ষমতা? ভাগবত গীতার অষ্টম অধ্যায়ে এর চেহারার বর্ণনা ও ক্ষমতার কথা উল্লেখ আছে। মানব দেহধারী এক শক্তিশালী প্রেত, যার মাথায় দুটো শিং আছে, আর মাথার পিছনে ব্রাহ্মণদের মতন টিকি থাকে। এরা পাঁকুড় গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকতে পারে। যে ব্যক্তির জন্ম ব্রাহ্মণ কুলে হয়েছে, যার মধ্যে বেদ পুরাণ ও
ও তন্ত্রমন্ত্রের জ্ঞান আছে, তারা যদি নিজের জীবনে কোনো মন্দ কাজ করে বা ব্রাহ্মণ্য জ্ঞানের অপব্যবহার করে, অতৃপ্ত আত্মাদের কাজে লাগিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তারা মৃত্যুর পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্রহ্মরাক্ষস হয়ে বিরাজ করে। এদের মধ্যে ব্রহ্মজ্ঞান ও রাক্ষস প্রবৃত্তি থাকার কারণে এদেরকে ব্রহ্মরাক্ষস বলে চিহ্নিত করা হয়। এরা যে কোনো রূপ ধারণ করতে পারে। তাই একবার দেখেই আমি বুঝেছিলাম যে ছেলে পুকুরের দিকে ছুটে যাচ্ছে সে মানব দেহধারী প্রেত শক্তি। গ্রামের একধারে আম গাছে ঘেরা নির্জন দুটো মন্দির, একটা শিব, অন্যটা মা বড় ঠাকুরুনের কালী মন্দির। মন্দিরের পোড়া ইটের গায়ে ঝুলে আছে লাল সুতো দিয়ে গিট বাঁধা নানা মাপের পাথরের টুকরো। মায়ের মুখ মন্দিরের দেওয়ালের দিকে। গঙ্গাধর মন্দিরের মাঝখানের মেঝেতে কমলার অচেতন দেহটাকে শুইয়ে দিয়ে গর্ভগৃহের ভিতরে রাখা হ্যাচাকবাতিটা জ্বেলে দিল। অল্পক্ষণের মধ্যেই কমলার জ্ঞান ফিরল। ওদিকে তখন গঙ্গাধরের মেয়ে মায়া মার এই অবস্থার কথা শুনে ছুটে এসেছে। গঙ্গাধরকে বললাম, যে শক্তির মুখোমুখি কমলা হয়েছিল সেই শক্তি আবারও চাইবে তোমাদের কোনো ক্ষতি করতে। তাই আজ রাতটা তোমরা এই মন্দিরেই থাকবে। আমি বরং তোমাদের বাড়িতে থেকে এই অজানা শক্তির মুখোমুখি হব। এই কথায় গঙ্গাধর ও কমলার মুখ ভয়ে শুকিয়ে গেল। কমলা বিচলিত হয়ে বলল, ভূতনাথদা, তোমাকে নিমন্ত্রণ করে ডেকে এনে এই অজানা বিপদের মুখে একলা ঠেলে দেওয়াটা ঠিক দেখায় না। তাই আমরা সবাই একসাথে এই মন্দিরে থেকে গেলে হয় না? ভয় নেই। এখানে আসতেই আমি বুঝেছিলাম মা আর বাবা ভোলানাথের কৃপাদৃষ্টি সব সময় সবার উপর আছে। না হলে তোকে ওই বিপদের মুখ থেকে ফিরিয়ে আনতে আমি পারতাম না। তাই সকলের উচিত ঈশ্বরের ক্ষমতার উপর অগাধ বিশ্বাস রাখা। তখনই শোনা গেল মন্দিরের বাইরে গ্রামবাসীদের গলা। মন্দিরের বাইরে আসতেই দেখি গ্রামের বেশ কিছু মানুষ হাত জোড় করে শঙ্কিত চোখে তাকিয়ে আছে। সবারই সরল মুখে আতঙ্কের ছাপ। তাদের মধ্যে থেকে একজন মাঝবয়সী লোক, মাথায় কাঁচা পাকা চুল, পরনে খাটো ধুতি, খালি গা, হঠাৎ এগিয়ে এসে আমার পা জড়িয়ে ধরে কেঁদে বলল, ঠাকুরমশাই, আমরা জানি না আপনি কে, তবে এটা বুঝেছি আপনি সাধক মানুষ। আপনার জন্য আজ কমলার প্রাণ বাঁচল। আপনি আমার মেয়েদের বাঁচান। একটা সন্তানকে হারিয়েছি, আর একটাকে হারাতে চাই না। লোকটিকে দাঁড় করিয়ে বললাম, ভয় পেও না, আমি কালিকাচরণ, একজন মাতৃসাধক। আমি তোমাদের যা করতে বলবো তা তোমরা বিশ্বাসের সাথে করবে তো? হ্যাঁ, করব। কি করতে হবে বলুন। এবার দেখলাম উপস্থিত লোকগুলো একত্রে ঘাড় নেড়ে এই কথায় সমর্থন করল। বললাম, বেশ, এখানে যারা উপস্থিত আছেন তারা নিজের নিজের বাড়ি গিয়ে মেয়েদের পরবার জন্য যত্নে রাখা শাড়ির মধ্যে থেকে যে কোনো একটা শাড়ি আর প্রত্যেক পরিবারের মাথা পিছু এক ঘড়া করে গঙ্গা জল নিয়ে আসুন। এই কথায় গ্রামের সবাই চলে গেল। গঙ্গাধর বলল, আপনার বিশ্বাস হয় ওরা এখানে ফিরে আসবে? কেন, অবিশ্বাসের কি এমন দেখলে? না, মানে
একবার যদি এই খবর হরসুন্দর বাবুর কানে পৌঁছায় তাহলে কাউকে সে এখানে আসতে দেবে না। সেদিন গঙ্গাধরের চিন্তাকে মিথ্যে প্রমাণ করে গ্রামের মানুষেরা শাড়ি আর ঘোড়া ভর্তি গঙ্গাজল নিয়ে মন্দিরের সামনে ভিড় করেছিল। আমি তখন তাদের আনা কাপড় দিয়ে মায়ের মন্দিরের গর্ভগৃহের দ্বার ঢেকে দিলাম, যাতে বাইরে থেকে গর্ভগৃহের ভিতরে কিছুই দেখা না যায়। মোহন বলল, পণ্ডিত মশাই এমনটি করলেন কেন? মায়ের মূর্তির পিছন দিক কখনো দেখতে নেই। যদি মন্দির থেকে মা কালীর মূর্তি বাইরে বার করা হয় তাহলে উচিত মায়ের মূর্তির পিছনে একটা কাপড় লম্বা করে বেঁধে দেওয়া, বুঝলে? মোহন মাথা নেড়ে বলল, তারপর কি হলো? কালিকাচরণ আবার বলতে শুরু করল, তারপর মায়ের মন্দির থেকে বেরিয়ে শিব মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে বললাম, আপনারা সবাই মিলে এই মন্দিরের দুই দিক থেকে মাটি খুঁড়ে সরু নালীপথ বানানোর কাজ শুরু করুন। এই নালীপথ যেন গণ্ডির আকারে পুরো গ্রামটাকে ঘিরে রেখে পুকুরে গিয়ে মেশে। গ্রামের মানুষ বড়ই সরল। আমার কথায় কোনো প্রশ্ন না করেই সবাই কাজে লেগে পড়ল। অনেক রাত পর্যন্ত জেগে সেই নালীপথ বানানো হলো। হরসুন্দরবাবু ক্রেতুগ্রামের পুরোহিতকে সঙ্গে করে গ্রামে এলেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে হরসুন্দরবাবু বললেন, শুনলাম নলহাটি গ্রামের মানুষকে অমঙ্গলের হাত থেকে বাঁচাতে আপনি এসেছেন, তাই নিচে চোখে দেখবার জন্য চলে এলাম। তা আপনার কি মনে হয়, আপনি এখন যা করছেন তাতে কি গ্রামের সকল বিপদ কেটে যাবে? এই প্রশ্নের উত্তরে বললাম, পাপের দণ্ডবিধানের কর্তা স্বয়ং ঈশ্বর। দেখা যাক তিনি কি করেন। এই কথায় হরসুন্দরবাবুর মুখের আদল পাল্টে গেল। চোয়াল শক্ত করে তিনি বললেন, গঙ্গাধর নিজে পণ্ডিত হয়ে এই গ্রামের মানুষের জন্য কিছুই তো করতে পারল না। শেষকালে আপনাকে মোটা দক্ষিণার প্রলোভন দেখিয়ে এত বড় বিপদের মুখে ঠেলে দিল। তা চিন্তা করবেন না, ওনার এমনটাই স্বভাব। আপনি বরং আগামীকাল আমার থেকে দক্ষিণা বাবদ প্রাপ্য অর্থ বুঝে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবেন। হরসুন্দরবাবুর দিকে তাকিয়ে বললাম, আপনার চারিপাশে যে কালো ছায়াকে আপনি ঘুরে বেড়াতে দেখেছেন, যার ভয়ে আপনি সব সময় নিজের মন্দিরের পুরোহিত মশাইকে সঙ্গে রাখেন, সে কিন্তু আগামীকালই ভোরের আলো পৃথিবীতে পড়তেই আপনাকে সঙ্গে করে এই জগৎ ছাড়বে। কেউ আটকাতে পারবে না। তাই শেষবারের মতন নিজের মনে মা বড় ঠাকুরুনকে দেখার চেষ্টা করুন। আমার কথায় হরসুন্দরবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার পাশে দাঁড়িয়ে থাকা পুরোহিত মশাই কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি এসব জানলেন কি করে? জয় মা, জয় মা, সবই মায়ের ইচ্ছা। তবে খুব সাবধান, মৃত্যুর পর মৃতদেহ ছেড়ে কোনো আত্মা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বগতি পায় না। সে ঘুরে বেড়ায় মৃতদেহের চারিপাশে। যদি নিজের ভালো চান তাহলে মৃত্যুর পর হরসুন্দরবাবুর পায়ের আঙুল বেঁধে দেবেন, যাতে কোনো অতৃপ্ত আত্মা ওই শরীরে প্রবেশ করতে না পারে। উনারা চলে যেতেই গ্রামের সকলকে বললাম, আপনাদের আনা ঘোড়া ভর্তি গঙ্গাজল এবার একে একে শিবের মাথায় ঢেলে নিশ্চিন্ত হয়ে যে যার বাড়ি ফিরে যান।
সকাল হলে সবাই আসবেন মায়ের দর্শন করতে। গ্রামের মানুষ তাই করল। অনেক রাত পর্যন্ত চলল জল ঢালা। শিবলিং ছুঁয়ে গঙ্গার জল বয়ে চলল ওই সরু নালীপথ বেয়ে পুকুরের দিকে। সকলের জল ঢালা হলে মন্দিরের দরজা বন্ধ করে গঙ্গাধরের সাথে পৌঁছালাম তার বাড়িতে। অনেক রকম গাছে ঘেরা ছোট্ট পাকা বাড়ি। বাড়ির ভিতর একটা ঘরের শিকল খুলে দিয়ে গঙ্গাধর দেওয়ালে ঝোলানো লণ্ঠনের আলোটা একটু উস্কে দিয়ে বলল, আপনাকে একা এখানে রেখে আমার চলে যেতে মন চাইছে না। বললাম, ভয় নেই, একটা রাতেরই তো ব্যাপার। যাও, তুমি এবার মন্দিরে ফিরে যাও। গঙ্গাধর ফিরে যেতেই মনে হলো বাড়ির ভিতর কোনো মানুষের পায়ের শব্দ শুনতে পেলাম। রাত তখন গভীর, চারিধার নিস্তব্ধ। মাঝে মধ্যে নৈশ নিস্তব্ধতা ভেঙে বাড়ির পিছন দিক থেকে পেঁচার ডাক ভেসে আসছে। এই বাড়িতে মানুষ বলতে আমি একা। এবার আমার অকস্মাৎ ভয় করতে লাগলো। মৃত্যু ভয় ঠিক নয়, গ্রামে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তির ভয়। তখনই হঠাৎ বাড়ির সদর দরজায় মানুষের ছায়া পড়তে দেখলাম। জিজ্ঞাসা করলাম, কে যায়? ছায়া সরে গেল, কিন্তু মানুষটিকে দেখা গেল না। আবার সেই ছায়াকে বন্ধ ঘরের দরজায় দেখতে পেলাম। আবার বললাম, কে যায়? সঙ্গে সঙ্গে আবার সেই ছায়া সরে গেল। বুঝলাম কেউ লুকিয়ে বাড়ির ভিতরটা প্রদক্ষিণ করছে। এক সময় শুনতে পেলাম কেউ মৃদু স্বরে ডাকছে, মায়া, মায়া, আমার সাথে এসো, এসো। সেই শব্দ কানের ভিতর পর্যন্ত গিয়ে সারা শরীরে এক কম্পনের সৃষ্টি করছে। আমি সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। গ্রামের চারিপাশ তখন অন্ধকারে ডুবে আছে। বহু দূরে মন্দিরের হ্যাচাকবাতির আলো চোখে পড়ছে। তখনই মনে হলো ষাঁড় বেঁধে কয়েকজন মেয়ে মানুষ গ্রামের মাঝখানে হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে থাকা পাঁকুড় গাছটাকে গোল করে ঘিরে তার চারপাশে প্রদক্ষিণ করছে। আর কেউ একভাবে ডেকে চলেছে, মায়া, মায়া, আমার সাথে এসো, এসো, এসো। আমি সেই দিক লক্ষ্য করে এগোতে লাগলাম। কাছে যেতেই দেখি মেয়ে মানুষগুলো চারদিকে ছড়িয়ে পড়ে হেঁটে যাচ্ছে অন্ধকারে। দেখতে দেখতে সবাই জমাট বাঁধা অন্ধকারে অদৃশ্য হলো। পরদিন ভোরে মন্দিরের সামনে পৌঁছাতেই দেখি সেখানে গ্রামের ছেলে, বউ, মেয়ে, বুড়ো, জোয়ান সকল মানুষের ভিড় জমেছে। কেউ ভেজা গায়ে ঘড়া ভর্তি গঙ্গা জল হাতে, কেউ আবার নতুন শাড়ি, গামছা, ফল মিষ্টি দিয়ে সাজানো থালা হাতে দাঁড়িয়ে। আমাকে আসতে দেখে গঙ্গাধর বলল, আপনি এসেছেন। আপনার জন্যে গতকাল রাতে এই গ্রামের 5টা মেয়ে প্রাণে বেঁচে গেল। কিভাবে?
আপনি গ্রামের চারিধারে শিব মন্দিরকে কেন্দ্র করে যে নালা কাটিয়েছিলেন, তারই সামনে মেয়েগুলো ভিন্ন ভিন্ন দিকে জ্ঞান হারিয়ে পড়েছিল। সকালে কাঠুরিরা বনে যাওয়ার পথে এদের পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। তখন বুঝলাম রাতে যে অশুভ শক্তির ডাক আমি শুনেছিলাম, সেই ডাকে সাড়া দিয়ে এই গ্রামের মেয়েগুলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল আর পাঁকুর গাছের চারিপাশে পাক খেয়ে মিশে গিয়েছিল অন্ধকারে। কিন্তু শিবের মাথায় ঢালা জল নালায় জমে থাকায় সেখানে মেয়েদের পা পড়তেই তারা জ্ঞান হারায়। তার মানে বাবার কৃপাদৃষ্টি পড়েছে। দেরি না করে কালী মন্দিরের মা বড় ঠাকুরনের গর্ভগৃহের দ্বারে ঝোলানো কাপড়গুলো সরিয়ে দিলাম, আর তখনই মন্দিরের বাইরে শো শো আওয়াজ করে একটা ঠান্ডা হাওয়ার ঝড় উঠল। মন্দিরের ঘণ্টা সেই হাওয়ায় দুলতে লাগলো। দেখলাম মায়ের মূর্তি মন্দিরের দেওয়ালের দিক থেকে ঘুরে ভক্তদের সামনাসামনি হয়ে গেছে। বাইরে তখন ভক্তদের জয়ধ্বনি সমস্বরে ছড়িয়ে পড়ছে। গঙ্গাধর ভক্তি ভরে দুই মন্দিরের নিত্য পুজোর কাজ সম্পন্ন করল। প্রসাদ বিতরণ পর্ব শেষ হলে ক্রেতুগ্রামের পুরোহিত মশাই হাঁপাতে হাঁপাতে ছুটে এলেন মন্দিরের সামনে। তার সারা গায়ে জায়গায় জায়গায় কাদা মাখা, পরনের ধুতি অগোছালো দেখাচ্ছে। তিনি হাত জোর করে বললেন, কেতুগ্রামে বড়ই বিপদ। আপনার কথা ভুলে গেছে। হরসুন্দরবাবু আজ ভোরে সাপের কামড়ে মারা গেছেন। ছেলে জয়চাঁদকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হরসুন্দরবাবু মৃত্যুর আগে বলেছিলেন আমি যেন ওনার একমাত্র অনুরোধ আপনাকে জানাই। তিনি কি অনুরোধ করেছেন? আপনার চরণে তিনি প্রণাম জানিয়ে বলেছেন আপনি বর্ণশ্রেষ্ঠ সাধক মানুষ। আপনাকে যে অপমান তিনি করেছেন তার শাস্তি মা হাতে হাতে দিয়েছেন। তেনার একান্ত অনুরোধ, পুত্র জয়চাঁদ মা মরা ছেলে, এখন সে বড়ই বিপদগ্রস্ত। আপনিই শুধু পারেন তাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে। এই কথা শুনে কমলা বলল, তা ওই হাড় বজ্জাত লোকটি সাপের কামড়ে মরল কেমন করে? শুনেছিলাম তার হাতে নাকি অনেক সাপুড়ে ছিল। তারা কিচ্ছুটি করতে পারল না বুঝি? কমলা, যে চলে গেছে তাকে গালমন্দ করে কি লাভ বলো তো? তুমি শান্ত হও। না, কি করে শান্ত হব বলুন তো? লোকটি আপনাকে আর ভূতনাথদাকে কি অপমানটাই না করেছে। পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে দেখে আমি কেতুগ্রামের পুরোহিত মশাইকে বললাম, হরসুন্দরবাবু জয়চাঁদের ব্যাপারে যে বিপদের কথা বলেছে সেই ব্যাপারে আপনার কিছু জানা থাকলে বলুন। পুরোহিত মশাই দম নিয়ে বলতে শুরু করলেন। ঘটনা শুরু হয় গঙ্গাধর মশাইয়ের বাড়ি থেকে যখন হরসুন্দরবাবু ফিরে আসেন। সেদিন আমি বকুলতলা হনুমান মন্দির থেকে সবে পুজো সেরে বাড়ি ফিরেছি। অমনি হরসুন্দরবাবুর আগমন। তিনি নাকি কেতুগ্রামে বড় একটা মন্দির নির্মাণ করেছেন, সেখানে নিত্য পুজোর জন্য আমাকেই তিনি নিযুক্ত করতে চান। এই কথা শুনে আমি রাজি হয়ে যাই। তারপর তিনি বলেন কেউ যদি পুত্র জয়চাঁদের গ্রহর দোষ কাটাতে একজন ক্ষমতাসম্পন্ন তান্ত্রিক বাবার খোঁজ এনে দিতে পারেন তাহলে তিনি উপকৃত হন। আমি তখন এক তান্ত্রিকের সন্ধান দিই, যিনি মারণ, উচাটন, বশীকরণ ও স্তম্ভন সবকিছুই জানতেন। একদিন জানতে পারি হরসুন্দরবাবু প্রচুর অর্থের প্রলোভন দেখিয়ে তান্ত্রিককে দিয়ে এমন এক কাজ করাচ্ছেন যাতে করে গঙ্গাধর মশাইয়ের কন্যা মায়া জয়চাঁদকেই বিয়ে করতে বাধ্য হয়। প্রথমে জয়চাঁদ এই ব্যাপারে রাজি না হলেও পরে বাবার কথায় রাজি হয়। তান্ত্রিক জয়চাঁদকে বলে মায়ার সাথেই তার বিবাহ হবে। তার জন্য তাকে 31 দিনের এক কঠোর সাধনা করতে হবে। জয়চাঁদ নিষ্ঠার সাথে সেই সাধনায় লিপ্ত হয়।
সাধনা করতে প্রতিদিন একটা করে ছাগলকে বলি দিয়ে তার রক্ত পান করতে থাকে। আর মায়ার ব্যবহারের যে কোনো 3টে জিনিস, যেমন ধরুন হাত পায়ের নখ, মাথার চুল, দাঁতে কাটা নিমের দাঁতন, ফেলে দেওয়া এঁটো খাবার, পরনের ছেঁড়া কাপড় ইত্যাদি ইত্যাদি সংগ্রহ করে এনে মাঝরাতে সেগুলো গ্রামের পাকুর গাছের নিচে আগুনে পুড়িয়ে তার ছাই দিয়ে তিলক কেটে মন্ত্র জপ করতে থাকে। কিন্তু এইভাবে 31 দিন কাটার পরেও কোনো আশাপ্রদ ফল না হয়, হরসুন্দরবাবু নিজেই লোক দিয়ে ওই তান্ত্রিককে হত্যা করে গঙ্গার জলে ফেলে দেন। কিছুদিন পর থেকে জয়চাঁদ পাল্টে যেতে থাকে। সারা দিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, আর গভীর রাত হলে কোথায় যেন বেরিয়ে যায়। একদিন হরসুন্দরবাবু আর আমি তার পিছু করতেই দেখলাম সে নলহাটি গ্রামের পাকুর গাছের একটা ডালে উল্টো হয়ে ঝুলে আছে, আর গাছের গোড়ায় গোল করে পাক খাচ্ছে 3টে যুবতী মেয়ে। তাদের শরীরে কোনো বস্ত্র নেই, সারা গায়ে সিঁদুর মাখা। এইভাবে ঘোরার পর তারা গ্রামের 3 দিকে ছড়িয়ে পড়ল, আর তক্ষুনি দেখলাম জয়চাঁদ গাছের ডালে আর নেই। আমরা সেই রাতে জয়চাঁদ ও মেয়ে 3টিকে অনেক খুঁজেছিলাম, কিন্তু কারোরই কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন ভোরে শুনেছিলাম পুকুরের জলে সেই 3টে মেয়ের মৃতদেহ ভেসে উঠেছে। তারপর হরসুন্দরবাবু জয়চাঁদকে এই বিপদ থেকে উদ্ধার করতে অনেক তান্ত্রিক ওঝাকে নিয়ে এসেছিলেন, কিন্তু কেউ জয়চাঁদের সামনে যেতে পারেনি। তারা বলেছেন জয়চাঁদকে এমন কোনো শক্তি ধরে রেখেছে যার কাছে মন্ত্র শক্তিও কাজ করে না। এখন আপনি যদি কিছু একটা করতে পারেন। সব শুনে বললাম, মা যখন আমাকে এখানে নিয়ে এসেছেন তখন তিনি যা করার করবেন, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। কমলা ব্যস্ত হয়ে কেতুগ্রামের পুরোহিত মশাইকে বলল, সবই তো বুঝলাম, কিন্তু আপনি এটা তো বললেন না যে ওই হাড় বজ্জাত লোকটি সাপের কামড়ে মরল কেমন করে? মাঝরাতে খবর পেলাম হরসুন্দরবাবুর ঘরে সাপ ঢুকেছে, তাই সাপ ধরতে সাপুরিয়াদের ডাক পাঠানো হলো। তারা এসে সাপ ধরে নিয়ে চলেই যাচ্ছিল, তখন হরসুন্দরবাবু বললেন, এই সাপ নাকি সাধারণ সাপ নয়, একে এক্ষুনি মেরে ফেলতে হবে। তাই সাপটাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হলো। মরা সাপটাকে নিয়েও তার আতঙ্ক এতটুকু কমল না। তিনি বাড়ির সবাইকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন যে সাপটা মরেছে কিনা। বাড়ির সবাই, এমনকি আমিও পর্যন্ত দেখলাম যে সাপটা মরে গেছে। সাপুরিয়া তো সাপটাকে গলায় জড়িয়ে নৃত্য করে ঝুলিয়ে বুঝিয়ে দিল যে সাপটা আর বেঁচে নেই। তখন হরসুন্দরবাবু সাপটাকে হাতে তুলে নিয়ে নিজের গলায় জড়িয়ে নিলেন। মরা সাপে আর কিসের ভয়। আর তক্ষুনি ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সাপটা নড়ে উঠে হরসুন্দরবাবুর গলায় দিলেন এক ছোবল। তিনি সঙ্গে সঙ্গে মারা গেলেন। এই শুনে কমলা শঙ্কিত চোখে চেয়ে থেকে মায়াকে বুকে জড়িয়ে ধরল। বিকেলের দিকে গঙ্গাধর ও কেতুগ্রামের পুরোহিত মশাইকে সঙ্গে করে হরসুন্দরবাবুর বাড়িতে পৌঁছালাম। বাড়ির চারিপাশটা বড়ই নির্জন। আম, জাম আর দেবদারু গাছে ঘেরা বাড়িটা আজ কেতুগ্রামের মানুষের কাছে বিভীষিকা। বাড়ির ভিতর ঢুকতেই পুরোহিত মশাইয়ের নির্দেশে দোতলার জয়চাঁদের ঘরে গিয়ে পৌঁছালাম। ঘরে ঢুকতেই একটা উৎকট গন্ধ বেরিয়ে এলো, কেমন যেন স্নায়ু অবশ করা গন্ধ। হঠাৎ দেখলাম গঙ্গাধর ও পুরোহিত মশাই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তাদের নুইয়ে পড়া মাথা ঠেকল মেঝেতে। তখন দেখলাম ঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছে একটা ছেলে। নিজের ডান হাত শূন্যে তুলে ফিসফিস করে কি যেন মন্ত্র পড়ে চলেছে অবিরত। সেই মন্ত্র আমার কান ছুঁয়ে যাওয়ার সময় হাওয়ায় ভেসে কেউ যেন ফিসফিস করে বলছে, মায়া, মায়া, এসো, এসো।
আমি মনে মনে মা কালীর মন্ত্র জপ করে যাচ্ছি, তাও যেন আমার দেহ অবশ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি এখান থেকে চলে না গেলে অবধারিত মৃত্যু। কিন্তু আমার সাধ্য নেই যে এক পাও এগোই। তন্ত্রের সম্মোহন ক্রিয়ার প্রভাব কিরকম ভয়ঙ্কর হতে পারে তা আমি জানতাম। তাই নিঃশ্বাস বন্ধ করে নিজের অন্তরের আত্মাকে মায়ের চরণে অর্পণ করলাম। সঙ্গে সঙ্গে মনে হলো যে অমোঘ টানে এতক্ষণ পাথর হয়ে গিয়েছিলাম, সেই টান যেন ছিন্ন হচ্ছে। শরীর বেশ হালকা হয়ে গেছে। গঙ্গাধর ও পুরোহিত মশাই উঠে দাঁড়িয়েছেন, আর ঘরের মাঝখানে সেই ছেলে বসে কাঁদছে। পুরোহিত মশাই বললেন, এই তো জয়চাঁদ, ও এখানে কোথা থেকে এলো? আর কাঁদছই বা কেন? বললাম, মৃত্যু যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে এই কাতর কান্না। এক্ষুনি এখান থেকে চলুন। ঘরের বাইরে এসে দরজায় শিকল তুলে দিলাম। আমি জানতাম যে শক্তির বিরুদ্ধে আমার যুদ্ধ, সেই শক্তির কাছে কোনো বাধাই বাধা না। তাই শিকল তুলে দিলেও রাত হলেই সে বেরিয়ে আসবে। এতটা বলে কালিকাচরণ থামল। মোহন ব্যস্ত হয়ে বলল, তারপর কি হলো? কালিকাচরণ মৃদু হেসে বলল, আজ অনেক রাত হলো, তোমরা বরং কাল সকালে এসো, তখন বাকিটা বলবো খন। আমি বললাম, গুরুদেব, গল্পের শেষটুকু না শুনে আমি কোথাও যাব না। আমার কথায় সাই দিয়ে মোহন বলল, আমিও। কালিকাচরণ কোলঙ্গায় রাখা একটা কোটোর ঢাকনা খুলে কতকগুলো নাড়ু এনে আমাদের হাতে দিয়ে বলল, তাহলে তোমরা আজ পুরো গল্প শুনবে? আমরা দুজনে মাথা নেড়ে সম্মতি জানালাম। কালিকাচরণ তক্তপোষের উপর আঁটোসাঁটো হয়ে বসে আবার বলতে শুরু করল। নলাহাটি গ্রামে ফিরে ঠিক করলাম মায়ের কাছে জানতে হবে এর কি প্রতিকার আছে। সেই মতো সব কিছু গুছিয়ে নিয়ে রাতে মায়ের পুজোয় বসলাম। মন্ত্র পড়তে পড়তে অনুভব করলাম আমার আসনের চারিপাশে কোনো দেবী মূর্তি ঘুরছে। শরীরে এক অপূর্ব অনুভূতি সঞ্চার হচ্ছে। একসময় সেই অনুভূতি পিঠের শিরদাঁড়া বেয়ে ওঠানামা করছে সর্বক্ষণ। শরীর থেকে বেরিয়ে এসেছে 3টে আলোর বিন্দু। সেই আলোর একটা বিন্দু ছুটে গিয়ে মায়ের চরণে গিয়ে মিলিয়ে গেল, অপরটি শিবালয়ের শিলাখণ্ডে বিলীন হলো। শেষ আলোর বিন্দু হনুমান মন্দিরে গিয়ে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার চোখ খুলে গেল। তখন বুঝলাম বিবেক, সৎ বুদ্ধি আর দেবভাব, এই 3টে জিনিসই পারে অশুভ শক্তির মুক্তি ঘটাতে। ভোরের আলো ফুটতেই মন্দিরের সামনে ভক্তের ভিড় জমলেও গঙ্গাধর এসে খবর দিল গতকাল রাতেও নাকি গ্রামের 4টে মেয়েকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে গণ্ডির ধারে। তাই আর দেরি না করে মায়ের হাতের খাড়া নিয়ে চললাম হরসুন্দরবাবুর বাড়ির দিকে। আমার পিছু নিল সারা গ্রামের মানুষ। সবারই মনে তখন কি হয় ভাব। দোতলার ঘরে যেতেই দেখলাম গতকালকের মতন জয়চাঁদ বিড়বিড় করছে। মায়ের খাড়া ওর বুকে চেপে ধরে বললাম, কি দেখতে পাচ্ছিস? বল, কি দেখছিস? জয়চাঁদ 2 হাত শূন্যে ভাসিয়ে বলল, মুক্তি দাও, মুক্তি।
জয়চাঁদের বুকে খাঁড়া বেঁধে নলাহাটি গ্রামে পাঁকুর গাছের নিচে আনা হলো। তারপর গঙ্গা স্নান করিয়ে নতুন ধুতি পরিয়ে ফল মিষ্টি খেতে দেওয়া হলো। খাওয়া হলে শিব মন্দিরে জ্বলন্ত ধূপের ছাই এনে আমি সারা গায়ে মাখিয়ে দিলাম। তারপর ওকে দাঁড় করিয়ে মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মাখানো একটা লাল সুতো 3 বার মেপে 3 খণ্ড করে গঙ্গাধরের হাতে দিলাম আর বললাম, যত তাড়াতাড়ি সম্ভব এই সুতো 3টে জায়গায় বেঁধে আসতে হবে। নাম আর গোত্র পড়ে একটা মায়ের মন্দিরে বাঁধতে হবে, অপরটা শিব মন্দিরের ত্রিশূলে ঝোলাতে হবে, আর শেষেরটা হনুমান মন্দিরে হনুমানজির গলায় মালার মতন করে পরিয়ে দিতে হবে। গঙ্গাধর 3 জায়গায় ওই সুতো বেঁধে এলে জয়চাঁদের বুকে বাঁধা খানাটা খুলে নিলাম, আর অমনি চারিধার থেকে বাতাস ঝড়ের মতন বইতে শুরু করলো। ঝড় বৃষ্টির সময় নয়, আকাশে মেঘ নেই, তাও ঝোড়ো হাওয়া বইতে লাগলো। জয়চাঁদ অনেক চেষ্টা করতে লাগলো মুখ খোলার, কিন্তু কোনো অজানা শক্তির বলে সে মুখ খুলতে পারল না। তাকে জড়িয়ে বাতাসে ভেসে বেড়াতে লাগলো গাছের শুকনো পাতা আর ধুলো। দেখলাম ওর শরীর থেকে একটা লাল ধোঁয়ার কুণ্ডুলি পাক খেয়ে বেরিয়ে এসে পাঁকুর গাছের ডালপালায় বাড়ি খেয়ে আকাশের দিকে উঠতে লাগলো। মেঘের স্তর ভেদ করে প্রকৃতির পঞ্চতত্ত্বে বিলীন হলো। চারিধার এখন শান্ত, জয়চাঁদের চোখে জল। সেদিন মায়ের আশীর্বাদে জয়চাঁদকে ওই ভয়ঙ্কর প্রেত শক্তির হাত থেকে উদ্ধার করতে সফল হয়েছিলাম। মায়ার বিবাহ সম্পন্ন হলে আমি কলকাতায় ফিরে আসি। বছর 10 পর গঙ্গাসাগরের মেলায় আমার জয়চাঁদের সঙ্গে দেখা হয়েছিল। সে এখন সদ্গুরুর সান্নিধ্যে বড় সাধক। শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের 11 পর্বের গল্প ব্রহ্মরাক্ষস। গল্প পাঠে অঙ্কুশ। হরসুন্দরবাবু ও কেতুগ্রামের পুরোহিতের চরিত্রে অরুণভ পাল, কমলার চরিত্রে শুভশ্রী ঘোষ, গঙ্গাধর চক্রবর্তী ও মোহন সেনের চরিত্রে সার্থক সরকার, গোপাল ও গ্রামবাসীর চরিত্রে প্রিয়ব্রত প্রামাণিক। কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। গল্পটা ভালো লেগে থাকলে কমেন্ট করুন, শেয়ার করে দিন সবার মধ্যে। আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।